ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের অ্যারোমেটিক যৌগ, বেনজিন এবং টলুইনের প্রস্তুতি, রাসায়নিক ধর্ম, আনুষঙ্গিক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা না জানলে তোমরা অনেক তথ্যবহুল জৈব রসায়নের বিষয়গুলো বুঝতে নাও পারো। অবশ্যই এগুলো তোমাদের জানার প্রয়োজন। এগুলো জানলে তোমরা SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, বিক্রিয়ার কৌশল, আরো বহুবিধ বিষয় তোমরা অবশ্যই জানতে পারবে। এখান থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন থাকে, এই জ্ঞানের ধারাবাহিকতায় সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো থাকে, যার কারণে আজকের পড়াটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। যদি না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করবা, তাহলে আমি এখন শুরু করি। আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল, কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, এই যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করি, দেখি কি করা যায়। সিগমা বন্ধন হলো, আমরা জানি কি, তা দুইটা অরবিটাল মুখোমুখি অতিক্রমণের ফলে যে বন্ধন তৈরি হয় তাকে সিগমা বন্ধন বলে। সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন। এই বন্ধনটা কিন্তু সমযোজী বন্ধন, ঠিক আছে না? যেমন ধরো, এই যে আমরা মিথাইল ক্লোরাইড, এটা এইভাবে লেখলে, এই যে কার্বন ক্লোরিন বন্ধন যেটা আছে, এটা কি বন্ধন? সমযোজী বন্ধন। তাইলে এটাকে আমরা ওভাবে লিখতে পারিনি, একটা বন্ধন সমান কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। এইভাবে লিখতে পারিনি। ঠিক ও জিনিসটা ঠিক ওভাবে লিখছি। সমস্যা আসেনি? একটা বন্ধন সমান দুইটা ইলেকট্রন, সমস্যা আসেনি? জি না স্যার। জি না। এই বন্ধনটা সমযোজী বন্ধন, এই বন্ধনটা সমযোজী বন্ধন। সুষম ভাঙ্গন, সুষম ভাঙ্গন বলতে আমরা কি তা বুঝি? সমান ভাগে ভাগ হওয়া। তাই এই যে সুষম ভাঙ্গন, একটা ইলেকট্রন ওদিকে, একটা ইলেকট্রন ওদিকে যদি যায়, তাহলে এটা সুষম ভাঙ্গন হবে, ঠিক আছে? তাইলে সমযোজী বন্ধনের সুষম ভাঙ্গন বা সুষম বিভাজন, সুষম বিভাজন, সুষম বিভাজনের ফলে তাহলে কি হবে? একটা ইলেকট্রন যুক্ত মিথাইল মূলক আর ক্লোরাইড মূলক এইভাবে আসবে না। এটা একটা ফ্রি রেডিক্যাল, এটা একটা ফ্রি রেডিক্যাল, দুইটা ফ্রি রেডিক্যাল হলো। এটা হলো মিথাইল ফ্রি রেডিক্যাল, এটা হলো ক্লোরিন ফ্রি রেডিক্যাল। তাইলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে হবে? সমযোজী বন্ধনের সুষম ভাঙ্গনের ফলে বা সুষম বিভাজনের ফলে উৎপন্ন বিজোড় ইলেকট্রন যুক্ত চার্জ বিহীন পরমাণু বা মূলককে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল বলে। কথাটা বোঝা গেছে নি? কথাটা বোঝা গেছে নি? সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে উৎপন্ন বিজোড় ইলেকট্রন যুক্ত চার্জবিহীন পরমাণু বা মূলককে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল বলে। যেমন মিথাইল ক্লোরাইডের কার্বন ক্লোরিন বন্ধনের সুষম বিভাজনের ফলে মিথাইল ফ্রি রেডিক্যাল ওটা, আর ক্লোরিন ফ্রি রেডিক্যাল ওটা উৎপন্ন হয়েছে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে?
তাইলে আবার বলি, সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে উৎপন্ন বিজুল ইলেকট্রন যুক্ত চার্জবিহীন পরমাণু বা মূলককে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল বলে। যেমন মিথাইল ক্লোরাইডের কার্বন ক্লোরিন বন্ধনের সুষম বিভাজনের ফলে মিথাইল ফ্রি রেডিক্যাল এবং ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। আশা করি তোমরা সবাই বুঝছো। তাহলে এখানে একটা ইলেকট্রন ওদিকে যাবে, একটা ইলেকট্রন ওদিকে যাবে, এটা দেখাইতে পারি, অথবা এখানে যদি দেখাই এটা ওভাবে দেখাইতে পারি আর ওভাবে দেখাইতে পারি, সমস্যা নেই। তাহলে বিষয়টা বোঝা গেল সুষম বিভাজন। প্রত্যেকটা কথা বেসিক, পরবর্তী পড়াত কিন্তু আমরা এই বিষয়গুলা যথেষ্ট হেল্প করব। আর এই জ্ঞানের আলোকে যে সমস্ত পড়াগুলা আছে পরীক্ষা খুবই বেশি ইম্পর্টেন্ট, সব সময় পরীক্ষা তাই। তাই নেক্সট হলো মুক্ত মূলকের শ্রেণী বিভাগ। মুক্ত মূলকের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ফ্রি রেডিক্যাল। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব বইতে সবগুলা বিষয় সুন্দরভাবে সাজাইয়া লেখছে না। তাইলে কার্বন গঠিত মুক্ত মূলক গুলোকে আমরা তো মুক্তমূলক কার্বন সহ কার্বন ছাড়াও তো আছে না নেই। এইটা হলো কার্বন গঠিত, এটা হলো কার্বন ছাড়া না নেই। তাহলে কার্বন গঠিত মুক্ত মূলক গুলোকে আমরা 3 শ্রেণীতে ভাগ করি। এটা হলো প্রাইমারি, দ্বিতীয়টা সেকেন্ডারি, তৃতীয়টা হলো টার্সিয়ারি। বোঝা গেছে? অযুগ্ম ইলেকট্রন যুক্ত কার্বন পরমাণুর সঙ্গে যদি সরাসরি একটি কার্বন পরমাণু যুক্ত থাকে, অযুগ্ম ইলেকট্রন যুক্ত কার্বন পরমাণুর সাথে সরাসরি যদি একটা কার্বন যুক্ত থাকে, তাহলে এটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন যুক্ত কার্বন। এটা একটা মুক্তমূলক না? এটা একটা মুক্তমূলক তো। সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে একটা ইলেকট্রন একটা কার্বন আইলো না। তাইলে অযুগ্ম ইলেকট্রন যুক্ত হঠাৎ কি বুঝি আমরা, কার্বন পরমাণুর সঙ্গে সরাসরি একটা কার্বন পরমাণু যুক্ত থাকলে তাকে প্রাইমারি বা 1 ডিগ্রি মুক্তমূলক বলে। এখন অযুগ্ম ইলেকট্রন যুক্ত কার্বন পরমাণুর সাথে যদি 2টা কার্বন পরমাণু যুক্ত থাকে, তাইলে আমরা 2টা কার্বন যুক্ত থাকে, তাইলে এটারে আমরা ওভাবে লিখতে পারি। দুইটা কার্বন পরমাণু যুক্ত আছে না নেই? তাইলে এটা হচ্ছে কিনা সেকেন্ডারি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি। আর অযুগ্ম ইলেকট্রন যুক্ত কার্বন পরমাণুর সাথে যদি 3টা কার্বন পরমাণু যুক্ত থাকে, তাইলে আমরা কিতা হইম এটারে টার্সিয়ারি। অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে তোমরা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ধারণা তোমরা পাইছো। প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা ধারণা আছে, ঠিক আছে? তাইলে আমরা জানলাম মুক্ত মূলকের শ্রেণী বিভাগ। কার্বন গঠিত মুক্ত মূলক গুলোকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি, এটা হলো টার্সিয়ারি। তাইলে মুক্ত মূলক যুক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত হওয়ার ভিত্তিতে আমরা কার্বন গঠিত মুক্ত মূলক গুলোকে 3 শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি, একটা হলো টার্সিয়ারি। তাইলে মুক্ত মূলক যুক্ত কার্বন পরমাণুর সাথে যদি একটা কার্বন পরমাণু যুক্ত থাকে, এটা হলো কিটা প্রাইমারি। আর 2টা থাকলে
2 ডিগ্রি বা সেকেন্ডারি, 3টা থাকলে 3 ডিগ্রি বা টার্সিয়ারি। এগুলারে আমরা উভবে তো লিখতে পারি না নি, ওটারে আমরা উভবে লিখতে পারি না নি। সিএইচ যদি ওদিকে দেই আর Yes, sir. ওদিকে একটা CH3 দেই, সমস্যা আছে নি? তাহলে সব দিক বিবেচনা করিয়ে শিখতে হবে। এটারে আমরা কিভাবে লিখতে পারি? 3 দিকে 3টা দিয়ে দিলাম, H3 CH3 CH3, এভাবে তো লিখতে পারি না নি? তাহলে Yes, sir. সর্ববিষয়ে ধারণা থাকা বাঞ্ছনীয়। এখন এই সমস্ত আমরা জানবো মুক্তমূলক বা ফ্রি রেডিকেলের স্থায়িত্ব। এখন আমরা পড়ব কিতা? এই মুক্তমূলক বা ফ্রি রেডিকেলের স্থায়িত্ব। এখন যেটা আমরা দেখবো বা বিজুর কার্বন পরমাণুর সাথে অ্যালকাইল মূলক বেশি থাকবো, ওটা স্থায়িত্ব বেশি হবে। কম কম থাকলে স্থায়িত্ব আরো কম হবে, কার্বন পরমাণুর সংখ্যা আরো কম হলে আরো কম হবে। ঠিক আছে না নি? তাইলে কার্বন পরমাণুর যত উচ্চতর ডিগ্রির হয়, মুক্ত মূলকগুলোর স্থায়িত্ব তত বেশি হয়। তাইলে কোনটার স্থায়িত্ব বেশি? ওটার স্থায়িত্ব বেশি না ওটার? কোনটা উচ্চতর ডিগ্রির কার্বন পরমাণু? Yes, sir. কোনটা হলো উচ্চতর ডিগ্রির কার্বন পরমাণু? প্রাইমারি না সেকেন্ডারি না টার্সিয়ারি? টার্সিয়ারি। Tertiary. তাইলে ওটার স্থায়িত্ব আমরা বেশি হবে না নি? Yes, sir. তারপরে ওটার Yeah. ওটার সবচেয়ে কম হইলো গিয়া প্রাইমারি। ঠিক আছে? Yes, sir. তাহলে এই ধারণাটা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে মানে মুক্তমূলকগুলোর স্থায়িত্বের ক্রম নিচের কোনটি সঠিক, এটা পরীক্ষা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্ট বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা করে, আর এখানে নৈর্ব্যক্তিক এই বিষয়টা করে। আর এই বিষয়টাও কিন্তু আমরা এই জায়গার একটা মৌলিক বিষয়। এই বিষয়টা জানলে আমরা পরবর্তী অনেক বিষয়গুলা জানতে আমরা সুবিধা হয়। তাইলে আমরা মুক্তমূলকের শ্রেণীবিভাগ, মুক্তমূলকের স্থায়িত্ব বুঝলাম। এখন আমরা জানবো মুক্তমূলকের সক্রিয়তা। সক্রিয়তা বা অ্যাক্টিভিটি। তাহলে একটা যদি মনে রাখা যায় তাহলে সব কয়টা বিষয় আমরা সহজেই মনে রাখতে পারি। তাইলে স্থায়িত্বের ক্রম আমরা কোনটা দেখছি? আমরা যেটা কার্বন পরমাণুর সাথে কি বেশি উচ্চতর ডিগ্রির কার্বন কেটা আছে মূলক যুক্ত থাকে। কার্বন পরমাণু যত উচ্চতর ডিগ্রির হয়, মূলকগুলোর স্থায়িত্ব তত বেশি হয় না নি? এখন সক্রিয়তাটা হলো এটা স্থায়িত্বের ঠিক বিপরীত। তখন সক্রিয়তার বেলায় আমরা উভবে লেখ মনে নেই, ওটার বেশি বানানি। Yes, sir. তার বাদে ওটার সবচেয়ে বেশি হইলো, সবচেয়ে কম হইলো কিতা 3 ডিগ্রির। Yeah. 3 degree. See. ঠিক আছে? See. তাইলে স্থায়িত্বের ঠিক বিপরীত নানি? Yes, sir. এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, অবজেক্টিভ কোয়েশ্চন এবং মৌলিক বিষয়। এই বিষয়গুলা কিন্তু আমরা যাতে সর্বদা স্মরণ রাখতে পারি প্র্যাকটিস এর মাধ্যমে। এখন হলো ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য। এই ধারণা থেকে আমরা বৈশিষ্ট্যগুলা আবিষ্কার করতে হবে। ফ্রি রেডিকেলের কোনো চার্জ থাকেনি? জি না, চার্জ থাকে না। উত্তম বিভাজনের ফলে চার্জবিহীন কইছি নানি? Yeah. তাইলে ফ্রি রেডিকেলের কোনো চার্জ নেই, এদের ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। এরা খুবই সক্রিয়, এরা অন্য ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে সুস্থিত পরমাণু বা গ্রুপ গঠন করার প্রবণতা দেখায়।
অন্য ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে এটা সুস্থিত পরমাণু বা গ্রুপ গঠন করার প্রবণতা দেখায়। ঠিক আছে না নি? Yeah. Yes, sir. তাইলে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল সংক্রান্ত আলোচনা আমরা এই পর্যন্ত। তাইলে আমরা বললাম মুক্তমূলক কি, মুক্তমূলকের স্থায়িত্ব কি, মুক্তমূলকের সক্রিয়তা এবং মুক্তমূলকের বৈশিষ্ট্য। ঠিক আছে? জি স্যার। এখন একটা মৌলিক বিষয়, যে ফল থেকে উৎপত্তি হবে কার্বনিয়াম আয়ন এবং কার্বন আয়ন। তাইলে কার্বন গঠিত আয়ন কিভাবে সৃষ্টি হয় এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাইলে আমরা কার্বনিয়াম আয়ন এবং কার্বন আয়ন সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারব। আর এই কার্বনিয়াম আয়ন কার্বন আয়ন সম্পর্কে যদি আমরা ধারণা না নিতে পারি, পরবর্তীতে অনেক বিষয় থেকে আমরা বুঝতে সমস্যা হইব। তাহলে জৈব যৌগের বিক্রিয়ায় অসম বিভাজনের প্রধানত কার্বন গঠিত আয়নের সৃষ্টি হয়। জৈব যৌগের বিক্রিয়ায় অসম বিভাজনে প্রধানত কার্বন গঠিত আয়নের সৃষ্টি হয়। এটা আছে কিটা সুষম বিভাজন। ঠিক আছে না নি? Yes, sir. এখন যদি এই ইলেকট্রন গুলা যদি ওদিকে যায় কি, তাহলে এদিকে প্লাস হইব না নি, এদিকে মাইনাস হইব না নি? Yes, sir. তাহলে দেখো আমরা আগের পড়াটাও আমরা লক্ষ্য করি, এই যদি ইলেকট্রনটা থাকে, এই ইলেকট্রন টোটালটা যদি এদিকে যায় কি, তাইলে প্রশ্নটা কি আছে কার্বন গঠিত আয়ন। তাইলে এই টোটাল ইলেকট্রনটা যদি এদিকে যায় কি, তাইলে এটা হবে কি প্লাস আর এটা হবে মাইনাস। তাহলে এটা ধনাত্মক চার্জ, এটা হলো ঋণাত্মক চার্জ। এই ধনাত্মক চার্জ বিশিষ্ট মানে কেটা হইলো পরমাণু সম্বলিত যে আয়ন, যেটা জৈব আয়ন, ওটা হলো কার্বোকেটায়ন বা কার্বন আয়ন। ওটা হচ্ছে কি কার্বনায়ন, সরি কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন বা কার্বোকেটায়ন। আর ঋণাত্মক চার্জ সম্বলিত পরমাণু যে আয়ন, যেটা জৈব আয়ন, যেটা হলো কার্বন আয়ন, কার্বনায়ন। আমরা হইলো কার্বনিয়াম গঠিত আয়ন কিভাবে সৃষ্টি হয়। তাহলে সিগমা বন্ধনে আবদ্ধ সমযোজী বন্ধনের এটা অসম বিভাজনের ফলে এটা সৃষ্টি হয়, কার্বন গঠিত আয়ন সৃষ্টি হয়। একটা ধনাত্মক আয়ন, একটা হলো ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়ন যেটা, এটা হলো কি কার্বনিয়াম আয়ন বা কার্বোকেটায়ন, আর ঋণাত্মক আয়নটা হলো কার্বন আয়ন। ঠিক আছে? বুঝতে পারছো? Yes, sir. বুঝছি। তাহলে সুন্দর করে তোমরা কোন জৈব যৌগের অণুতে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট একক ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে কার্বনিয়াম আয়ন বলে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? Yes, sir. Clear. Yes, sir. আর কার্বনায়ন কোন জৈব যৌগের অণুতে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট একক ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত আয়নকে কার্বনায়ন বলে। ঠিক আছে? Yes, sir. Yes. কার্বনিয়াম আয়নকে আমরা আর প্লাস দ্বারা প্রকাশ করতে পারি। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কার্বনিয়াম আয়নকে আর প্লাস দ্বারা প্রকাশ করতে পারি। আর এটা কোন সময় উৎপন্ন হয় আমরা জানা দরকার। বিক্রিয়ার গতিপথে অন্তর্বর্তী পদার্থ হিসাবে এই কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়। এখন অন্তর্বর্তী পদার্থ আমরা বুঝতে পারবো কিভাবে, কোন জায়গাতে বুঝবো? যখন আমরা পড়ছি
হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, প্রিডেলক্রাফট বিক্রিয়া, এই 4টা বিক্রিয়া পড়ছি না নে? Yes, sir. Yes. পড়ছি? এই Yes, 4টা sir. বিক্রিয়া কৌশল যে সময় ফর্ম, অথবা SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া কৌশল যে সময় ফর্ম, বা আরো অন্যান্য বিক্রিয়া আছে রিলেটেড, এটা যখন ফর্ম আমরা, তখন গিয়ে আমরা অন্তর্বর্তী পদার্থ আমরা বুঝবো। তাহলে কার্বনিয়াম আয়ন কোন সময় সৃষ্টি হয়? বিক্রিয়ার গতিপথে অন্তর্বর্তী পদার্থ হিসাবে এরা উৎপন্ন হয়। বোঝা গেছে নি? Yes, sir. বুঝছি। Yes, sir. তাইলে আর কার্বন আয়ন বিষয়টা হলো কি, আর যেটা কইলাম বিক্রিয়ার গতিপথে অন্তর্বর্তী পদার্থ হিসাবে এই কার্বন আয়নও তৈরি হয়। তাহলে কার্বনিয়াম আয়ন সহজ কথা হলো কি ধনাত্মক, আর কার্বন আয়ন ঋণাত্মক। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর কোন সময় তৈরি হয়? বিক্রিয়ার গতিপথে অন্তর্বর্তী পদার্থ হিসাবে এই কার্বনিয়াম আয়ন এবং কার্বন আয়ন তৈরি হয়। ক্লিয়ার? Yes, sir. Clear. Yes, sir. এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন দেখতে হইব, আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ এফেক্ট। আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ এফেক্ট বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করি। কার্বন শিকলে যদি আমরা ঋণাত্মক পরমাণু যদি ঢোকাই, আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট এটারে আমরা হইতে পারি আই প্রভাব। বোঝা গেছে? Yes, sir. এখন দেখো, আমরা কার্বন শিকল একটা করি, খুব ভালো করে দেখার চেষ্টা করি। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেসিক। দুইটা শিকল করি আমরা, পড়লেও দেখলেও তোমরা বুঝিলে ভাই। এখন বিষয়টা একটু চিন্তা করি আমরা। একটা যদি আমরা ইলেকট্রনের টানে আর একটা যদি ইলেকট্রন দে, ইনে এটা একটা প্রতীকী এক্স। কথাটা বুঝছো নি? এই এক্সটা হইলো একটা প্রতীকী ঋণাত্মক পরমাণু। বুঝছি। এখন একটা এক্সে যদি ইলেকট্রন টানে আর একটা এক্সে ইলেকট্রন যদি ঠেলে দে, আমরা দেখি একটা টানলে মানে ওদিকে টানবে না নি? ওটা টানলে এটাও টানবে। তাইলে এই বন্ধনের ইলেকট্রন যদি টানে, তাইলে ওটা প্লাস হবে না নি? আংশিক ধনাত্মক চার্জ ডেল্টা, আর ওটা হবে আংশিক ঋণাত্মক চার্জ ডেল্টা। এটার প্রভাবে এটাও প্লাস হবে, ঠিক আছে? Yes, sir. এটা প্লাস হবে, এটাও প্লাস হবে। এইভাবে এটা টানিয়া নিছে আর এটা ঠেলিয়া দিছে। ঠেলিয়া দেওয়া মানে কি ওদিক বিপরীত না নি? আমার টাইম কিন্তু শেষ হয়ে যাবে। Yes, sir. বিপরীত এইভাবে, তাইলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। খুব সংক্ষেপে আমি বুঝাই দিলাম, তোমরা ছবিটা দেখাও আর বোঝার চেষ্টা করো। জৈব যৌগে কার্বন শিকলের দেখো বোঝানো আমার হইল, কার্বন শিকলে বিদ্যমান কার্বন পরমাণুর সঙ্গে সিগমা বন্ধনে যুক্ত অন্য কোনো মৌল বা মূলক যখন বন্ধন জুড় ইলেকট্রন ব্যাগকে তার দিকে টেনে নে বা কার্বন পরমাণুর দিকে ঠেলে দে, তখন ওই কার্বন পরমাণুটি ক্ষুদ্র ধনাত্মক বা ঋণাত্মক চার্জ লাভ করে। টেনে নিলে আর ঠেলে দিলে ঋণাত্মক। ঋণাত্মক। উক্ত চার্জ যুক্ত কার্বন পরমাণুটির আবেশের ফলে কার্বন শিকলের পার্শ্ববর্তী কার্বন পরমাণুতে চার্জ আবিষ্ট হয়।
এভাবে একটি চার্জযুক্ত কার্বন পরমাণুর বৈদ্যুতিক আবেশের ফলে অপর কার্বন পরমাণু চার্জ লাভ করার বিষয়টিকে আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ এফেক্ট বলে। বিষয়টি একটি চুম্বকের প্রভাবে অপর একটি লোহার দণ্ডের চুম্বকত্ব লাভ তথা চুম্বক আবেশের মতো। কথাটা বোঝা গেছে নি? এটা হলো ঋণাত্মক আবেশীয় প্রভাব, মাইনাস আই প্রভাব, আর এটা হচ্ছে ধনাত্মক আবেশীয় প্রভাব প্লাস আই প্রভাব। এটা হচ্ছে মাইনাস আই প্রভাব, এটা হচ্ছে প্লাস আই প্রভাব। দেখো এই বিষয়টা বুঝছো নি? এটা জানলে আমরা লাভ হইব কিতা পরবর্তীতে আমরা অ্যাসিডীয় শক্তি, ক্ষারের শক্তিমাত্রা, বন্ধন পোলারিটি, কোন যৌগের রাসায়নিক সক্রিয়তা, এই সমস্ত বিষয় আমরা বিস্তারিত জানতে পারবো। আর এই ধারণার বশবর্তী সৃজনশীল প্রশ্নের আনসার অবশ্যই আমরা সুন্দরভাবে করতে পারবো। ঠিক আছে নি? ঠিক আছে নি? Yes, sir. Yes, sir. আমি আবার বলি, জৈব যৌগের কার্বন শিকলে বিদ্যমান কার্বন পরমাণুর সঙ্গে সিগমা বন্ধনে যুক্ত অন্য কোন মৌল বা মূলক যখন বন্ধন জুড়ে ইলেকট্রন ম্যাগকে তার দিকে টেনে নেয়, এক্স এ তার দিকে টেনে নেয় অথবা ঠেলে দেয়, অথবা কার্বন পরমাণুর দিকে ঠেলে দেয়, তখন ওই কার্বন পরমাণুটি ক্ষুদ্র ধনাত্মক বা ঋণাত্মক চার্জ লাভ করে। আবার উক্ত চার্জযুক্ত কার্বন পরমাণুটির প্রভাবে বা আবেশের ফলে কার্বন শিকলের পার্শ্ববর্তী কার্বন পরমাণুতে চার্জ আবিষ্ট হয়। এভাবে একটি চার্জযুক্ত কার্বন পরমাণুর বৈদ্যুতিক আবেশের ফলে অপর কার্বন পরমাণু চার্জ লাভ করার বিষয়টিকে আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ এফেক্ট বলে। ঠিক আছে নি? Yes, sir. বুঝছি। তাইলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা কার্বনিয়াম আয়ন ফ্লোরার পাশাপাশি কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব করতাম, কার্বনিয়াম আয়নের সক্রিয়তা করতাম। এই স্থায়িত্ব সক্রিয়তা এগুলো যদি বুঝতে হয় সঠিকভাবে, তাইলে আমরা ইন্ডাকটিভ ইফেক্ট জানতে হবে। আর ইন্ডাকটিভ ইফেক্টটা এই জন্য আমরা এগুলার আগে পড়াই দিলাম। ঠিক আছে? তো তোমরা এই কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব, কার্বনিয়াম আয়নের সক্রিয়তা, কার্বন আয়নের স্থায়িত্ব, কার্বন আয়নের সক্রিয়তা, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এই বিষয়গুলা তোমরা পড়ে আসো। ধীরে ধীরে এই পড়াগুলা আমরা মাথা যদি থাকে তাইলে পরবর্তী পড়াগুলা আমরা খুব মজা পাইমু এবং ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে। তাইলে খুব Yes, sir. আজকে এই পর্যন্ত থাকুক, পরবর্তী Yes, sir. ক্লাসগুলো আমরা দেখব। ঠিক আছে? সবাই Yes, ভালো sir. থাকো, ধন্যবাদ।